কি করবি তুই? হ্যাঁ কি করবি? তোকে যদি এখন গলায় দড়িয়ে দিয়ে তোর ঘরে ঝুলিয়ে দিয়ে আসি হাত জোর করে, আমি তখন বলি আবার না মাথার মধ্যে একদম তাড়াতাড়ি উঠে। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আবারও দুটো ঘটনা নিয়ে। আজকে দুটো ঘটনা থাকবে, ঘটনা দুটো কিন্তু বড়ই ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা। আজকের দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো, প্রত্যেককে বলবো প্রত্যেক দিনেরই মতো মনে করিয়ে দেবো একটা করে লাইক করো। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নিও। মহেশতলা থেকে দিদিভাই ঘটনাটা পাঠান। দিদিভাইয়ের নামটা আজকে হাইট রেখে আমি ঘটনাটা বলবো। দিদিভাই বলেছেন ওনার নাম না বলতে। আজকের ঘটনাটা হচ্ছে, দিদিভাই বলেন আমার শ্বশুর বাড়ি হচ্ছে কলকাতা মহেশতলা, আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি হচ্ছে বাটানগর। এখন আমি বর্তমানে মহেশতলায় রয়েছি। মহেশতলা থেকেই আমি ঘটনাটা আপনাকে শেয়ার করছি। যদি ঘটনাটা আপনি অবশ্যই শেয়ার করেন আপনার চ্যানেলে, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তো দিদিভাই আপনার কিন্তু ঘটনাটা আমি সিলেক্ট করেছি। ঘটনাটা বলি এবার। দিদিভাই বলেন আমার একটি মাত্র ছেলে যখন এমএ পাশ করার পর আমার ছেলে কিছুদিনের জন্য ও আমাদের গ্রামের বাড়িতে যায়। আমার ছেলের ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগে, তাই জন্য ও চলে যায় ওর ওখানে মামারা থাকে মামার বাড়ি। ওর মামার বাড়ির জায়গাটা আমি কিন্তু এখানে হাইট রাখছি, সেটা একটা গ্রাম্য পরিবেশ। দিদিভাই জানান ওনার ছেলের ছোট থেকেই মামার বাড়িতে থাকতে খুব পছন্দ, কারণ যেহেতু কলকাতায় এত গাছ মাঠ ফাঁকা পুকুর, যেটা মাটির রাস্তা, সেগুলো ও খুব ছোটবেলা থেকে মিস করে। ও যখনই ওর মামার বাড়ি যেত, মামার বাড়ি থেকে ও আসতেই চাইতো না। ওর মামার বাড়িতে খুব ভালো লাগে, ও মা বাবাকে ছেড়ে থাকতে পারবে, কিন্তু ও গ্রাম্য পরিবেশ ছেড়ে থাকতে পারবে না। ভুল করে মনে হয় ও কলকাতায় মহেশতলায় আমার কাছে জন্ম হয়ে গেছে, ওর গ্রামে থাকাটাই উচিত ছিল। দিদিভাই জানায় যখন আমার ছেলে এমএ পাশ করার পর ও বাড়িতে বসে ইন্টারন্যাশনাল কোম্পানিতে ও ওর ল্যাপটপের মাধ্যমে কাজ করত। তো ও যখন ভাবলো যে যখন আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, তাহলে পারে আমি সব কিছু গুছিয়ে নিয়ে যদি আমার মামার বাড়িতে চলে যাই, ওখানের সুন্দর সবুজ প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, আমি ওখানে থেকে যদি কাজটা করি আমার কাজে আরো বেশি নেকটা আসবে। তার জন্য আমার ছেলে বলল, মা তোমরা কিছু মনে করো না, আমি তো আসা যাওয়া করব, আমি মামার বাড়িতে থাকতে চাই। তো আমি বললাম মামার বাড়িতে? সে মামার বাড়িতে 2 দিন 4 দিন 1 সপ্তাহ ঠিক আছে, কিন্তু চিরস্থায়ী আমি মামার বাড়িতে ওকে থাকতে পাঠিয়ে দেবো? তো যতই হোক আমার নিজের ভাইয়ের বউ, তাও একটা নিজের সন্তান, আমার একটা মাত্র ছেলে। তো অনেক করে বলতে ও দেখলাম একটুখানি মুখ ভার করে থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, ঠিক মতো আমাদের সাথে কথা বলতো না। তো ভাবলাম যাক গে, আমার নিজেরই তো ভাইয়ের বাড়িতে যাবে, তো আমি ওকে পারমিশনটা দিই। ও কিন্তু খুব আনন্দ সহকারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মামাকে ফোন করে। মামা কিন্তু দেশের বাড়ি থেকে এসে ওকে নিয়ে যায়, মানে গ্রামের বাড়ি থেকে চলে যায়। ওখানে যাওয়ার পর আমি কিন্তু প্রায়, যখন আমার ভাইদের কাছে আমার ছেলে থাকে গ্রামের বাড়িতে, আমি প্রায় কিন্তু চলে যেতাম, কারণ আমি একা। আমার হাজবেন্ড ব্যবসা নিয়ে উনি খুবই ব্যস্ত থাকে, সারা দিন ব্যস্ত, রাতটুকুনি কোনো রকম এসে কথা বলার সময় পায় না, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ে। তো আমি ভাবলাম যাকে, আমার হাজবেন্ড যখন ব্যবসা নিয়ে আর তার ওই ব্যবসার সাইডের লোকজন নিয়ে এতটা ব্যস্ত থাকে, আমাকে সময় তো এমনি দিতে পারে না আগাগোড়াই। তো ছেলেটা ছিল, ওকে নিয়ে আমার সময়টা কাটতো। ছেলে যখন চলে গেছে, যাকে আমিও চলে যাই। তো আমিও সপ্তাহে 1 দিন 2 দিন করে প্রত্যেক সপ্তাহে আমি চলে যেতাম ভাইদের বাড়িতে। ভাইয়ের বউরা খুব আনন্দ হতো, মানে খুব আনন্দিত হতো। এইবার আমি প্রায় কন্টিনিউ 7-8 সপ্তাহ এরকম ভাবে যাই। যাওয়ার পর হঠাৎ করে কয়দিন বাড়িতে বসে যাই, যে যাকগে ছেলেটা ওখানে মামা মামির কাছে আছে, ওখানে আমার ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, সবার সাথে। আর এখানে ও একাই থাকতো, আমি আর ও, এমনি তো ছেলে আমার বাইরে সেরকম বন্ধু বান্ধব নেই। তো আমি আর তখন আমার ভাইয়ের বাড়িতে যাতায়াত করতাম না। প্রায় 2 মাস মতো আমি পুরো বাড়িতে থেকে যাই, আর ওইদিকে যাইনি। 2 মাস পর
আমার ভাই একদিন ফোন করে দুপুর টাইমে। আমি একা এক খাওয়া দাওয়া করি। আমার বাড়িতে একটা কাজের বউ আছে, ও আমার সাথে সারাক্ষণ থাকে। আমার ছেলে চলে যাওয়ার পর থেকে ওকে আমি রেখে দিই, কারণ একা একা সময় কাটানো এটা কারোর পক্ষে সম্ভব না। একটু তো কারোর সাথে কথা বলতে লাগে, আর সেই কথা বলার মানুষটা সারাদিন ব্যস্ত কাজে। তো আমি কাজের বউটাকে বললাম যে তুমি একটা কাজ করো, দুপুরবেলা যা বাসনপত্র বেরিয়েছে সেগুলো পরিষ্কার করে নাও, বিকেলবেলা তুমি আর আমি একটু মার্কেটিং করতে যাব। তো কাজের বউটি বলল ঠিক আছে। তা আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি, হঠাৎ দেখলাম আমার ফোনটা বেজে উঠলো। তা আমি ফোনটার সাথে সাথে ধরতে কানে দেখলাম আমার ভাই ফোন করেছে। আমি খুব খুশি হলাম। তা আমি বললাম কি রে, ছেলে কেমন আছে? ছেলে তো কাজের খুব ওর চাপ শুনলাম, ওকে রাতের বেলা কালকে ফোন করেছিলাম। ও বললো মা আমার কাজের খুব প্রেশার আছে, আমি যখন সময় পাবো তখন আমি ফোন করব। আর তুমি আমাকে সবসময় ফোন করো না, কারণ আমি ওকে বারবার ফোন করলে হয়তো ওর কাজের ডিস্টার্ব হয়। তো আমার ভাই ওপার থেকে ফোনের বলল যে না, ও তো কাজে সত্যি খুব ব্যস্ত থাকে, কিন্তু দিদি তোকে আমি একটা কথা বলতে চাই। আমি তখন বললাম হ্যাঁ বল, এই কথা বলবি তাতে আবার একটা কথা বলতে চাই এরম করে বলার কি আছে, কি হয়েছে? বলল আসলে জানিস তো, আহ, আমাদের রানা, মানে আমার ছেলের ডাক নাম হচ্ছে রানা, বলছে আমাদের রানা গ্রামের একটা মেয়েকে আমার মনে হয় ভালোবাসে, প্রেমে পড়েছে। আমি বললাম সে কি রে, কে, কোন বাড়ির মেয়ে? তো বললো তুই চিনিস, ভালো, ওদের পরিবার ভালো, মেয়েটিও ভালো। আর ও সকালবেলা প্রত্যেকদিন উঠে একটু হাঁটাহাঁটি করে, মর্নিং ওয়াক করে, কলকাতার ছেলে বলে কথা তো। আর ওই দেখে দেখে আমার মেয়ে ছেলেগুলো ওর সাথে যায়। যাই হোক, সেটা কোনো প্রসঙ্গ না, কিন্তু আমার মনে হয় ওই মেয়েটার প্রেমে পড়েছি। তুই যদি অনুমতি দিস তাহলে ছেলের তো বিয়ের বয়স হয়েছে, আর ও যখন এত গ্রাম্য পরিবেশ ভালোবাসে, তাহলে গ্রামে একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দিই, কি আছে, ওর এখানে মামার বাড়ি, এখানে শ্বশুর বাড়িও হয়ে যাবে। আমি তখন বললাম না না, এমন কিছু করিস না, কারণ আমার হাজবেন্ডকে না জানিয়ে সব কিছু আমরা ঠিক করবো এটা তো কখনো হতে পারে না, যতই উনি ব্যস্ত থাক তবুও তো ছেলের বাবা। তো বলল ঠিক আছে বল। যাই হোক, তা বিয়ে দিয়ে দিলাম, সব কথাবার্তা হলো, বিয়ে দিলাম। এইবার বলি, বিয়ে দেওয়ার পর ও রিটার্ন আমার কাছে চলে আসলো, ছেলে বউকে নিয়ে চলে আসলো। তো আমি তো খুব খুশি। আমি তখন বললাম এবার এখানে থাকবি তো? বললো হ্যাঁ, তোমার বৌমা আসলে গ্রামের মানুষ তো, ওর গ্রাম্য পরিবেশ ভালো লাগে না, ও শহরে থাকতে চায়, আমি ওকে নিয়ে চলে এলাম। তা আমি বললাম যাক বাবা, ভগবান যা করে মঙ্গলের জন্য। আমার ছেলেটা গ্রাম্য পরিবেশ ভালোবাসতো, ওখানে গেছিল, বৌমা আবার শহর ভালোবাসে, ভালোই হয়েছে। তো যাই হোক, আমি তো খুব খুশি, আমার হাজবেন্ডও খুব খুশি। দুই বাড়ি থেকে, ছেলের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে, সবাই আমরা মোটামুটি ঠিকঠাক আনন্দিত। এইবার হঠাৎ বিয়ের 3-4 দিন পর থেকে শুনি রাতের বেলা বৌমা চিৎকার চেঁচামেচি করে, ছেলে কিন্তু ঘুমায়, বৌমা চিৎকার চেঁচামেচি করে। এবার আমি সাথে সাথে উঠে গিয়ে ওদের ডোরে আমি নক করি। আমি কি রে, গেট খোল, এরকম চিৎকার চেঁচামেচি করছে বৌমা। ছেলে যখন উঠে উঠে দেখে বৌমা উন্মাদের মতো পাগলামি করছে, চুল ঠুল ছেড়ে, হ্যাঁ সেই মানে একটা বিচ্ছিরি ব্যাপার। তো আমি বললাম এরকম করছে কেন? আর মানে ওর মধ্যে কি কোনো কিছু ভট্টর করে নাকি? মানে যে কোনো মানুষ, একটা মানুষ সারাদিন ভালো থাকে, মধ্যরাত হলে পারি উন্মাদ পাগল হয়ে যায়, খাটের মধ্যে লাফালাফি করবে, চুল ঠুল ছেড়ে। সন্ধে দিয়ে যেই মেয়েটা দেখলাম চুল ঠুল পরিপাটি করে একদম বিনুনি করা, সেই মেয়েটা রাতের বেলা চুল ঠুল খুলে খাটের মধ্যে পাগলামি করছে। হ্যাঁ, তো আর সে কি মানে বলবো, গালিগালাজ করছে, কি নোংরা নোংরা ভাষা। তো এরকম করে প্রায় সপ্তাহখানিক যায়। দিনের বেলা যখন বৌমাকে জিজ্ঞাসা করি, বৌমা বলে মা আমার তো কিছু মনে নেই। এবার কি বলবো, বাচ্চা মেয়ে, কিছু তো বলার নেই। তো এরকম করে সপ্তাহখানিক যাওয়ার পর রাতের বেলা একদিন আমার ছেলে মানে আমার হাজবেন্ডের সাথে কাজের সূত্রে বাইরে যায়, কারণ ওকে বাইরে যেতে হতো, ওর বাবা কিছু মালপত্র বাইরে থেকে আনবে। তো বললো যে বাবু তুই চল,
না না, তুই গেলে সাথে ভালো হবে, কারণ যদি লেবার নিয়ে যায় ওদের একটা এক্সট্রা টাকা দিতে হবে, 2 দিন 3 দিন ওখানে থাকতে হবে, তুই চল, আবার দিনের দিনও হয়ে যেতে পারে। তো ও বললো ঠিক আছে। তো ও বাবার সাথে সেখানে চলে যায় বাইরে মালপত্র আনতে। এইবার সেদিন রাতে প্রথম আমি আমার নতুন বউর সাথে শুয়ে আছি। যতই হোক একটা বাচ্চা মেয়ে তো, ওকে তো একা একা শুতে দেওয়া যায় না, ভয় টয় পেতে পারে। ওর সাথে শুয়ে রয়েছি আমি, এক পাশ ফিরে ঘুমাচ্ছি। রাতের বেলা ও দেখছি এরকম করে একটা মানে কুকানির শব্দ, মানে কি যে বিকট সেই শব্দ ওরকম করছে। আমি এক সাইড হয়ে শুয়েছিলাম, আমার কাকাটা দিচ্ছে। আমি উঠলাম, উঠে না ওর দিকে তাকিয়ে রয়েছি। দেখছি ওর কিন্তু চোখ বন্ধ, চোখ বন্ধ। ও কিন্তু টান টান হয়ে শুয়ে রয়েছে, সোজা একদম স্ট্রেট, শুয়ে সমানে এরকম করছে। আমি উঠে, আমার এত ভয় লাগছে, আমি ভাবছি ওকে ডাকবো না আমি ওই ঘর থেকে বেরিয়ে যাব। মানে ওকে দেখে পুরো বুঝতে পারছি যে এটা আমার বৌমা না, ওর শরীরের মধ্যে কিছু তো একটা আসছে, কিছু একটা ভর করেছে, এটা আমার বৌমা না। আমি যাই হোক অনেক মানে জোর করে আমি, যেটা আমার মা ঠাকুমা দিদিমার কাছ দিয়ে ছোটোবেলায় শিখেছি, যে রাতের বেলা যদি ঘুমের মধ্যে কেউ ওরকম করে তাকে না গায়ে মানে টোকা দিয়ে জাগিয়ে দিতে হয়, ওরকম করতে দিতে নেই যদি কাছাকাছি কেউ থাকে। আমি বৌমাকে হাত ধরে বলি, ও বৌমা কি হলো, তুমি এরকম করছো কেন, ওঠো ওঠো ওঠো। ওকে বলি, ও দেখলাম চোখটা খুললো বড় বড় করে, চোখটা খুলে না আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার না সারা শরীর মানে ভিজে যাচ্ছে ভয়তে, কারণ বাড়িতে না আছে হাজবেন্ড, না আছে আমার ছেলে, রয়েছে শুধু বৌমা আর আমি, পুরো ঘরে কেউ নেই। আর যে কাজের বউটা থাকে সে তো রাতের বেলা থাকে না, চলে যায়। এইবার আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, মানে আমি না তখন পুরো বাকরুদ্ধ হয়ে গেছি, আমার আর কোনো মুখে ভাষা নেই। ওকে আমি কি বলবো কি করব। ও দেখি চোখ খুলে আমার দিকে এরকম বড় বড় করে তাকিয়ে রয়েছে, এরকম করে দেখছে। আমি মানে সমানে ঢোক গিলছি, সমানে ঢোক গিলে আর বললাম, কি হলো ওরকম করে দেখছো কেন, আমি তোমার মা, চিনতে পারছো না, কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে, বলে না ওর কপালে আমি হাত দিই। মানে আমি কিন্তু ভয়তে পুরো জড়সড়ো হয়ে গেছি, তবুও ওর সামনে আমি ওকে সাহস দেখাচ্ছি, ওর কপালে হাত দিই। ও না আমাকে সাথে সাথে হাতটাকে ছিটকে দিল একদম ধরে, এরকম করে দিতে আমি না কিছু বলিনি, আস্তে করে মাথার পাশ থেকে খাট দিয়ে নেমে পড়ি, নেমে সাথে সাথে দৌড়ে গিয়ে আমি লাইটের সুইচটা দিই। লাইটটা যখনই আমি সাথে সাথে অন করি, দেখি আমার বৌমা লাফ মেরে, মানে কি বলবো ওই দৃশ্য মানে ধারণার বাইরে, যার সাথে ঘটে সেই জানে। ও লাফ মেরে এরকম ভাবে খাট থেকে নিচে নেমে বসে পড়লো, মনে হলো একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে যেরকম লাফালাফি করে। তো ও মাটিতে বসে সমানে চুলটাকে এরকম করে সমানে চুলটাকে দোলাচ্ছে এরকম করে। ওই দৃশ্য দেখে আমি তো পুরো শিওর যে না, এটা অসম্ভব ব্যাপার, এটা কোনো মানুষ করতে পারে না এরকম। মধ্যরাতে কেউ চুল ছেড়ে ওরকম করে গোগানির শব্দ, নিশ্চয়ই তো শরীরে কিছু ভর করলে আমরা জানি ভূত প্রেত জিন যাই হোক কিছু তো শরীরে আসে। এইবার কি বলবো, আমি কোনো রকমে সাথে সাথে দরজাটা খুলি, ছুটে যাই রান্নাঘরে, রান্নাঘর থেকে গঙ্গার জলের জায়গাটা তুলে আনি, এনে গঙ্গার জল পুরো মুখটা খুলে ওর মাথায় ঢালি, সমান ওর মাথায় ঢালি। ও আস্তে 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 সেন্সলেস হয়ে যায় গঙ্গার জলটা মাথায় ঢালার পর। তারপর আমি আর ওই ঘরে ছিলাম না, ও জলের মতো মেঝেতে পড়েছিল, আমি সোজা একদম আমার পাশের রুমে চলে যাই, যেই রুমে আমরা থাকি আমি আমার হাজব্যান্ড, ওইখানে গিয়ে ভিতর দিয়ে একদম লক করে দিয়ে আমি চুপচাপ সারা রাত শুয়ে থাকি, ঘুম তো হয়নি, শুয়ে থাকি। ভোরবেলা আমার সাহস নেই বেরিয়ে আমি আসবো, আমি তো ঘুমাইনি সারা রাত, যাক না। সকালবেলা যখন কাজের মাসি আসে, এসে যখন বেল বাজায়, তখন আমি উঠে মাসিকে নিয়ে এসে সব বললাম। তখন ওই মাসি বলছে, কি বলছো দিদি, তার মানে তোমার বৌমার শরীরে তো কিছু একটা আসে। আমি বললাম, কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে কোনো কিছু সাহায্য করো। এবার কি, ওরা তো 10 বাড়ি কাজ করে, এবার ওদের সাথে
অনেক মানুষের জানা পরিচয়, আমরা তো বাড়ি থেকে বেরোই না, আর আমাদের তো ফ্ল্যাট, আমরা বাড়ি থেকে বেরোই না, ফ্ল্যাটের মধ্যেই থাকি। ও তখন কাজের বউ আমাকে বলল, দিদি তুমি আমার সাথে এখনই চলো, চলো আমাদের বাড়ির ওখানে, মানে ওরা যেখানে থাকে মহেশতলাতে, বললো আমাদের বাড়ির ওখানে একজন ওঝা আছে, ওই ওঝা সাঁওতাল ওঝা, ওনার কাছে চলো, টাকা পয়সার কোনো রকম খাই নেই, ওখানে চলো, উনি বুঝতে পারবে। আমি বললাম তুই চল। বৌমা তখনও পর্যন্ত ওরকম ভাবে পড়ে রয়েছে, সাহস নেই ওকে ডাকার, ওরকম গেটটা রয়েছে, বাইরে দিয়ে খুলে রেখে দিলাম, দিয়ে ঘরে লক করে ফ্ল্যাট থেকে বেরোই। ও আর আমি সোজা যাই ওই ওঝার কাছে, আমাকে ওই কাজের বউ নিয়ে যায়। গিয়ে আমি বললাম যে দেখুন না দাদা, আমার বাড়িতে ছেলে নতুন বিয়ে করেছে, প্রত্যেকদিন রাত্রে এরকম হতো, কিন্তু অতটা গা দিইনি, এখন এরকম হচ্ছে, কালকে ছিলাম এরকম এরকম হয়েছে। সে বলল যে তোর বৌমার শরীরের মধ্যে কোনো জিন আছে, তাও ওইটা আবার পুরুষ জিন, হ্যাঁ কোনো জিন আছে, সেই জিন তোর বৌমার শরীরে আসে মধ্যরাতে, ওর সাথে কোনো খারাপ আচরণ করে, আর তুই যখন থাকিস বা তোর ছেলে যখনই কাছে থাকে, ও মানে ওর সাথে কোনো রকম কিছু করতে পারে না জিনটা, তখনই ও ভয় টাকায় যাতে ঘর বন্ধ করে বেরিয়ে যা, তুই বেরিয়ে গেলে পারি ওই জিন ওর সাথে থাকবে। আর এই জিন এসছে হচ্ছে ওর বিয়ের আগে ওর শরীরে ছিল গ্রামের বাড়ি থেকে। আমার তো শুনে পুরো মাথায় হাত, যে আমি কি শুনছি। তারপর যাই হোক কি করব, এইটুকুনি শুনে কিছু ডিসাইড করতে পারলাম না, ছেলে নেই স্বামী নেই, সোজা ওই কাজের বউর সাথে চলে আসলাম বাড়ি। বৌমাকে কোনো রকম ওঠালাম, একটা বৌমাকে একটা মাদুলি দিয়েছিল পরানোর জন্য, বৌমা কোনো মতে সেই মাদুলি পরলো না, কোনো মতে পরলো না। এইবার যাই হোক ছেলেকে ফোন করলাম, করে বললাম, ছেলে বলছে মা এখন কোনো কিছু করো না, আমি যাই, তারপর আমি ওকে সাথে করে ওইখানে নিয়ে যাবো ওঝার কাছে, কিছু করো না এখন। আমি বললাম ঠিক আছে, তোরা কবে আসবি? বললো আমরা কালকে চলে যাব ভোরবেলা, মানে একটা রাত এখনো বৌমার সাথে আমায় কাটাতে হবে। ওই ভেবেই আমি পুরো মানে কি বলবো কান্নাকাটির উপায়, আমি ভয়তে শেষ। কাজের মাসিকে, যে কাজের বউটা, ওকে বললাম যে আজকে তুমি থাকো, তোমাকে 100 টাকা আমি বেশি দেবো, রাতটুকুনি থাকো। তো ও কোনো মতে থাকবে না, ও কোনো মতে থাকবে না, ওর মেয়ে এসছে, বাচ্চা মানে নাতি নাতনি এসছে, ও থাকবে না। ও বলল না দিদি আমি থাকতে পারবো না, আমাকে বাড়ি যেতেই হবে। কি করব, আমাকে উপায় নেই, বৌমার সাথে রাত কাটাতেই হবে। এইবার রাতের বেলা ওরে বাবা, বৌমার পাশে শুয়ে রয়েছে, আমার তো ঘুম হচ্ছে না, বৌমার দিকে তাকিয়ে রয়েছে, বৌমা কিন্তু আমার সাথে শুয়ে শুয়ে বেশ কথা বলছে, গল্প করছে। একটা সময় চোখে আমারও ঘুম লাগে, বৌমারও ঘুম লাগে, ঘুমিয়ে পড়ি। রাত যখন ধরো 2:30-3টে বাজে, একদম মধ্যরাত, সব জায়গায় পুরো নিস্তব্ধ, শুধু বাইরে কটা কুকুর ডাকছে, হাওয়ার শব্দ ছাড়া কিচ্ছু নেই। আমার বৌমা চোখ খুলে দেখি হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কোনো রকম শব্দ নেই, কিন্তু পুরো নিস্তব্ধ। দেখলাম বৌমা ঘরের খাট থেকে উঠে গিয়ে ঘরেতে ঘোরাঘুরি করছে, যেই রুমে শুয়ে রয়েছে ছেলের রুমে ঘোরাঘুরি করছে। দেখছি ওর গলার এখান থেকে এইগুলো পুরো পুরো চেরা, হাত পুরো চেরা, রক্ত বেরোচ্ছে, রক্ত, গাল চেরা। ও একা একা খুব মানে নিজের মতো করে যখন আমাকে দেখলো, আমাকে ঘুরে দেখলো, আমি তো মানে পুরো মানে তখন কাঠ হয়ে গেছি। আমি দেখছি বৌমা দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে চুপচাপ, কোনো কিছু সারা শব্দ নেই, কোনো কিছু মুভমেন্ট নেই, গালি গালাজ নেই, যা প্রত্যেক দিন করে কিচ্ছু না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে নিল, মাথাটা ঘুরিয়ে এরকম করে দেখার পর গলা, মুখ, গাল সব চিরে রক্তই রক্ত। আমি শুয়ে শুয়ে ওগুলো দেখছি, আমার তো কিছু করার নেই, হাত পা বাঁধা আমার, আমি তো পুরো বোবা হয়ে গেছি, আমার শরীর আর উঠবে না বিছানা দিয়ে। যদি কিছু ও করে, কিছু বললে, যদি গলা টিপে ধরে, আমার সেটা ভয় লাগছে। তখন ও দাঁড়িয়ে আমাকে বলছে কিরে কোথায় গেছিলিস, আমাকে ঠিক করবি, হ্যাঁ আমাকে সরাবি, কিরে আমাকে ওর শরীর দিয়ে সরিয়ে দিবি? জানিস তোর ছেলের কত বছর আগে থেকে আমি ওর শরীরে থাকি, প্রত্যেক দিন রাতের বেলা আমি ওর সাথে থাকবই, কেউ ওকে আমার কাছে আলাদা করতে পারবে না। কিরে কোথায় গেছিলিস? হ্যাঁ এখন তো তোর বাড়িতে ছেলেও নেই, বড় নেই, কি করবি তুই? হ্যাঁ কি করবি? তোকে যদি এখন গলায় দড়ি দিয়ে তোর ঘরে ঝুলিয়ে দিয়ে আসি, কি করবি? এই সব কথা আমার বৌমা বলছে, গলা আমার বৌমার না, ওই গলা অন্য পুরুষ মানুষের।
আমি তখন কেঁদে ফেলি, আমি তখন ভয়তে কেঁদে ফেলি। কেঁদে হাত জোর করে আমি তখন বলি যে আমি জানি না তুমি আমার বৌমার মধ্যে কি আছো, তুমি আমার বৌমার শরীরে আগে থেকে ছিলে, আমরা জানি না কিছু, আমার ছেলে বিয়ে করেছে, তুমি আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো, আমি আমার বৌমাকে তোমাকে দিয়ে দেবো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি ভয়তে তখন আবোল তাবোল বকতে থাকি। আমার বৌমা ধূপ করে মানে মেঝেতে পড়ে গেল। আমি উঠে একবার চুকি দিয়ে দেখলাম যে আমার বৌমা লুটিয়ে পড়ে রয়েছে, হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে। আমি সাথে সাথে উঠলাম, ফটো নিলাম, ফটো নিয়ে সাথে সাথে ছেলেকে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম। ছেলে দেখলো, দেখে বললো মা সকালবেলা তো বেরিয়ে যাব, খুব খারাপ অবস্থা, তুমি এখন তাড়াতাড়ি এখন ডাক্তার ডাকো। আমি বলি এই রাতে আমি ডাক্তার ডাকতে পারবো না, আমার অবস্থা এমন নেই, আমার সারা শরীর টলছে। যাই হোক, সেই বৌমাকে যখন ওই ওঝার কাছে ছেলে এসে নিয়ে যায়, কোনো মতে বৌমাকে তো নিয়ে যেতে পারবো না, নিয়ে যখন যাই জানতে পারলাম আমার বৌমা ছোটোবেলায় ওই গ্রামের বাড়িতে পুকুরে স্নান করতে যেত। আর আমার বৌমাকে দেখতে খুব সুন্দর, ফর্সা ছোটোখাটো লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, আর চুলগুলো বেশ কোমর ছাড়িয়ে চলে গেছে, কালো কুচকুচে চুল কোকড়ানো। আমার বৌমাকে পুকুর ঘাট থেকে এক জিন ধরে, পুকুর ঘাটে ধারে তাল গাছে সেই জিন থাকতো। সেই জিন একটি ছেলে, পুরুষ মানুষ। সেই জিন আমার বৌমার সাথে রাতের বেলা থাকে। ভাবো ভাবো, একটা মেয়েকে দেখলে কেউ বলতে পারবে যে এই মেয়েটার মধ্যে শরীরে জিন ঢুকে আছে? যাই হোক, অনেক কিছু করে আমার বৌমার কাছ থেকে সেই জিনকে বিচ্ছেদ করাই। তারপর থেকে আমার বৌমা কিন্তু আর সাধারণ নেই, ও একটুখানি পাগল পাগল টাইপের হয়ে গেছে। জানি না কেন, ডাক্তারও দেখিয়েছি, অনেক ওঝা পদ্ধতি অনেক কিছু করেছি, কবিরাজি, কিন্তু ওর মাথাটা একটু মানে কিছু খারাপ হয়ে গেছে। মানে একা একা বকে, হ্যাঁ একা একা হাসে, তারপরে স্বাভাবিক মানুষের মতো নেই, স্বাভাবিক নেই, একটু মানে অন্যরকম হয়ে গেছে। তাকে নিয়ে আমার ছেলে সুখে শান্তিতে আমরা সংসার করছি। তো দর্শক বন্ধু, ঘটনাটা শুনলে কতটা ভয়ঙ্কর ঘটনাটা। তো চলো, সময় নষ্ট করবো না, এবার যাবো দ্বিতীয় ঘটনায়। চলো দর্শক বন্ধুরা, প্রথম ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টসে জানিও। দ্বিতীয় ঘটনাটা শুরু, ওর থেকেও বেশি লোমহর্ষক। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে রূপাঞ্জনা মিত্র পাঠায়। রূপাঞ্জনা বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে শ্যাওড়াফুলি, আমি বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে দার্জিলিং যাই। দার্জিলিংয়ে যখন আমি যাই তখন আমরা একটা হোমস্টে নিই। হোমস্টেটা একদম হিলে ছিল, মানে একদম হিল টপে, আর ওখান থেকে একদম সোজাসুজি মানে বাথরুম থেকেও তুমি কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবে, এত সুন্দর একটা হোমস্টে নিই। আর ওই হোমস্টেটার ভাড়া যা, 3 দিন তুমি দার্জিলিংয়ে একটা ভালো হোটেলে তুমি থাকতে পারবে। ভাবো, যেহেতুনিক ওই হোমস্টে থেকে ওই সকালবেলা যে পরিবেশটা চারপাশের, ওইটা দেখার জন্য, উপভোগ করার জন্য ওরা ওই হোমস্টেটা বুক করে যায়। আমাদের রূপাঞ্জনা বলে যে দিদি, আমরা যখন ওখানে যাই বিয়ের পরে, আমার হাজবেন্ড আর আমরা দুজন একটা ভালোবাসার মুহূর্ত কাটাতে যাই ওখানে, যে আমরা দুজন দুজনকে চিনবো, দুজন দুজনকে জানবো, আরো কাছে আসবো, আমাদের ভালোবাসাটা আরো গভীর হবে। আর বলে রাখা ভালো, আমাদের কিন্তু 2 বাড়ি দেখে সম্বন্ধ করা, আমাদের লাভ ম্যারেজ না, আমাদের অ্যারেঞ্জ। এবার আমাদেরকে রূপাঞ্জনা বলে, দিদি আমরা হোমস্টেতে যখন ঢুকি তখন বিকেল ওই 4টে 3:30 এরকম হবে সময়টা। যেতে যেতেই দেখলাম বাইরে বেশ অন্ধকার নেমে এসছে। এইবার আমি আমার হাজবেন্ড প্ল্যান করলাম আমরা নেক্সট ডে মর্নিংয়ে আদার্স যে প্লেসগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিট করব। সেই দিনকে আমরা হোটেলে অনেক খাবার, যে হোমস্টেতে ছিলাম ওখানে আমরা অনেক খাবার অর্ডার দিই। জানি না কতটা খেতে পারবো, আমরা দুজনই খেতে খুব ভালোবাসি। অনেক খাবার অর্ডার দিয়ে আমরা সেদিনকে দুজনে ভেবেছিলাম আমরা একটু মানে খুব দামি একটা পানীয় খাবো। সেরকমভাবে আমরা সেই পানীয়টাও কিন্তু বন্দোবস্ত করি। আমরা দুজন খুব
মানে কি বলবো, একটা ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছিলাম। হঠাৎ করে রাত যখন 11:30 বাজে, পুরো একদম পাহাড়ি এলাকা তো, আর যেহেতু এখানে টপ হিলের উপর হোমস্টেটা, তো পরিবেশটা খুব ঠান্ডা, চুপচাপ। মানে যদি তুমি জোরে এরকম করে নিঃশ্বাস ছাড়ো, সেই নিঃশ্বাসের শব্দটাও তুমি রিটার্ন শুনতে পারবে, এতটাই পিসফুল। ওখানে আমরা দুজন বসে দুজন কথা বলছি, যেটা হয়। এবার কাঠের হোমস্টে তো, মেঝেতে বসে যদি কেউ পেরেক ঠোকে, একটা শব্দ হয় না কাঠের মধ্যে, মেঝেতে বসে পেরেক ঠোকার 11:30 12:15 বাজে শব্দ পাচ্ছি। খুব বেমানান লাগছে দুজনের, ওই একটা ভালো মুহূর্তের মধ্যে ওই খুট খুট করে শব্দটা। আমি রেগে গিয়ে আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি কি দেখেন না রিসেপশনে গিয়ে এত শব্দ, আমার খুব বেজার লাগছে, ভালো লাগছে না, একটু দেখেন না। তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে তুমি একা থাকবে, আমার সাথে চলো। আমি বললাম আচ্ছা চলো। তখনও আমার হাজব্যান্ডকে আমি আপনি আপনি করে বলি, একটা লাজুক লাজুক ভাব। তো আমার হাজব্যান্ড আর আমরা দুজন যাই রিসেপশনে যেতে দেখলাম কেউ নেই। ওখানে গিয়ে চারপাশটা দেখলাম অন্ধকার করা। আর বলে রাখি, হোমস্টেতে যেখানে আমরা ছিলাম, ওই হোমস্টেতে আমরা ছাড়া আদার্স কেউ ছিল না, আমরা দুজনেই কাপল ছিলাম ওখানে। কাউকে না পেয়ে আমরা রিটার্ন আবার আমাদের রুমে চলে আসি। এসে আমরা খাবার দাবার খাচ্ছি, গল্প করছি, দুজনে কাছাকাছি আসছি। এরকম একটা মুহূর্তে হঠাৎ করে আমাদের সোজা, আমরা যে খাটের মধ্যেই বসেছিলাম, তো খাটের মধ্যে আমরা একদম চাদর মুড়ি দিয়ে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, চাদর মুড়ি দিয়ে সামনে খাবার একদম আয়োজন করে পেতে রেখে আমরা দুজন গল্প করছি, আর হালকা টিভিতে গান চলছে, একটা ভালোবাসার মুহূর্ত, বুঝতেই পারছো আশা করি। হঠাৎ করে আমরা যখন একে অপরের একটু কাছে আসব, একটা সামনে উইন্ডো ছিল, উইন্ডোটা তখন রাত প্রায় 1টার কাছাকাছি হবে, আপনা আপনি খুলে গেল। একটা দমকা হাওয়া এসে দুজনের গায়ে আমাদের লাগে, আর কিছু খাবার, এতটা হাওয়ার ঝোড় ছিল, বিছানার মধ্যে পড়ে যায় কিছু খাবার। যেরকম বলি, পাঁপড় ছিল, কিছু ফুড ছিল, ঠিক আছে, তারপর কিছু চিকেন মাটনের ঝোল ছিল, যেগুলো বুঝতে পারলাম না, একটা চলকে বলে না, যে ছলকে ওটা কি চলকে ওটা একটা বলে না, মানে একটা নাড়া লাগলে যেরকম পড়ে যায়, ঠিক ওরকমভাবে একটা হাওয়া, দমকা হাওয়াতে কিছুটা খাবার বিছানায় পড়ে। তো আমার হাজব্যান্ড তখন বললো এই এই নাবো নাবো নাবো, হ্যাঁ খাবারটা পড়ে গেল, ওরা কি বলবে, নতুন চাদর ঠাদর বেডশিট পাঠাতো একটা, বুঝতেই পারছো। তো তখন আমি বললাম এই বাবা এটা কি হলো। তো আমার হাজব্যান্ড তখন বলল যে দাঁড়াও আমি আগে জানালাটা বন্ধ করে দিই। হঠাৎ খুলে গেল কেন, জানালাটা কি ভিতর দিয়ে লক করা ছিল না? আমি তখন বললাম কি জানি, আর যেই দনিক আমরা ওই বিকাল বিকাল ঢুকেছি, আমি কিন্তু ওই জানালা বন্ধই দেখেছি, খোলা ছিল না। তো যাই হোক, আমার হাজব্যান্ড বন্ধ করলো, বন্ধ করে দিয়ে আমার হাজব্যান্ড বললো আমি সব নাবিয়ে কোনো রকম চাদরের উপরে একটা কাপড় পাতি পেতে চলো শুয়ে পড়ি, অনেকটা রাত হয়েছে তো, সব কিছু মাটি হয়ে গেল। মানে কত সুন্দর আমরা গল্প করছিলাম, তো ওই একটা মুহূর্ত, সেই জিনিসটা ওই হাওয়াতে সব উলাট পুলাট করে দিল। যাই হোক, শুয়ে পড়ি। সকালবেলা উঠে আমরা মোটামুটি সাইড সিনগুলো খুব ভালোভাবে ঘোরার পর এইবার ঘটনাটা শোনো। রাতে যখন আমরা ক্লান্ত হয়ে সেই হোমস্টেতে আসি, আমরা আসার পর আমরা একে অপরে দুজনে গল্প করছি। আর বলে রাখি, আমরা একে অপরের সাথে মানে একটা মুহূর্ত ওই সময়টা কাটাচ্ছি। তো গায়ের মধ্যে আমরা দুজনেই কম্বল দিয়ে আছি, আর বলতে পারি আমরা হাজব্যান্ড ওয়াইফ। তখন সেরকমভাবে কোনো মানে কিছু নেই শরীরে, ওই কম্বল দিয়ে শুয়ে রয়েছি। এবার এই সময় হট করে মানে আমরা দুজনের মধ্যে এতটাই লিপ্ত হয়ে গেছি, বলতে কোনো মানে এখানে দ্বিধাবোধ নেই, কেন আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর আমাদের ওই কম্বলটা আস্তে আস্তে শরীর দিয়ে না একটু টেনে নিচ্ছে। আমি সমানে হাত দিয়ে আমার হাজব্যান্ডের সাথে মানে ওইদিকে ঘুরে আছি, তো একে অপরের সাথে যেহেতু কথা বলছি, একটা ভালোবাসার মুহূর্ত, আমি কিন্তু বুঝতে পারছি না। আমি ভাবছি আমার হাজব্যান্ড হয়তো পা ফা নাড়াচ্ছে, হয়তো চলে যাচ্ছে, আমি আবার ঠান্ডা লাগছে তো ওইটা আবার গায়ের মতো টানছি।
সমানে টানছি, সমানে নেমে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডেরও দেখি কোমর পর্যন্ত নেমে গেছে। আমাকে তখন আমার হাজব্যান্ড বলছে যে, আরে তুমি কম্বলটা সরাচ্ছ কেন, ঠান্ডা লাগছে তো। আমি তখন বলছি, আপনিও তো সরিয়ে নিচ্ছেন, আপনিও তো সরাচ্ছেন, দেখুন তো গা দিয়ে নেমে যাচ্ছে। দুজন এইসব কথা বলছি। তখন আমার হাজব্যান্ড বলছে যে, আমি তো কম্বল সরাবো কেন, আমি তো দেখো আমার হাত এখানে, আমি তো তোমার সাথে কথা বলছি। আমার হাজব্যান্ডকে তখন বলছি, আমিও তো আপনার সাথে কথা বলছি, আমি কেন সরাবো। তখন আমার হাজব্যান্ড না তাড়াতাড়ি করে উঠে বসে ও বললো, কিছু একটা অস্বাভাবিক ঘটছে জানো। সাথে সাথে উঠে ও না জামা প্যান্ট পরে আমাকে বললো, তুমি ড্রেস পরো তো। পরে তখন সন্ধ্যেবেলা ওই 8টা 7:30 বাজে আমাকে বললো, চলো তো রিসেপশনে যাবো। আমি বিষয়টা বুঝলাম না, আমি গেলাম। তো বললো রিসেপশনে, যখন আমার হাজব্যান্ড বললো যে আপনাদের এই যে হোমস্টে, আমাদের যে উপরে রুমটা দিয়েছেন, উপরে রুমে কি কোনো গন্ডগোল আছে দাদা, সত্যি করে বলুন তো। কালকে রাতের বেলা মধ্যরাতে ব্রেক ঠোকা, এখন গায়ের কম্বল টেনে নিচ্ছে, কি আশ্চর্য ব্যাপার এগুলো হচ্ছে বলুন তো। তখন রিসেপশনে যে দাদা ছিলেন উনি তখন বলছে, আরে কি বলছেন, কেন আমাদের হোমস্টে নতুন করা, আর এখানে এরকম কোনো কিছু হতেই পারে না, আপনারা কি বলছেন। আপনাদের যদি অসুবিধা হয় আপনাদের পাশের আমি রুমটা দিয়ে দিচ্ছি, ওখানে চলে যান, সকালবেলা মালপত্রগুলো আমরা ছেলে দিয়ে আপনাদের রুমে পাঠিয়ে দেবো। আমি বললাম, না না, কোনো দরকার নেই, এত টাকা দিয়ে ওই রুমটা নিয়েছি আমরা অনলাইনে পুরো দেখে, আপনি পাশের রুমটা বলছে, ওখান থেকেও বাইরের প্রকৃতি দেখা যাবে, আর ব্যাক সাইড দিয়েও আপনারা দেখতে পারবেন মানে কাঞ্চনজঙ্ঘা। আমি বললাম, না না, এখানেই থাকবো, আপনার প্রবলেমটা কি বলুন তো। যদি কোনো রকম কিছু হয়, আপনি জানেন তো আমি গভর্নমেন্ট সার্ভিস চাকরি করি, আমি কত দূর এগোবো জানেন। আমার মানে নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ, আমি আমার মিসেসকে নিয়ে ঘুরতে এসেছি, একা মুহূর্ত কাটাবো, একটা আনন্দ মুহূর্ত পুরো নষ্ট করে দিচ্ছে, জানলা খুলে যাচ্ছে, খাবার পড়ে যাচ্ছে, মানে কি পেয়েছেন কি। আমার হাজব্যান্ড এরকম করে বলে। তখন দেখলাম রিসেপশনে যে দাদা ছিলেন চুপচাপ হয়ে গেলেন। যাই হোক, ওনারা বুঝিয়ে দিলেন ওরকম কোনো ব্যাপার না, আমরা উপরে চলে আসি। উমা, রাতের বেলা আমার না খেতে ইচ্ছা করছে না। আমি বললাম যে আমি খাবো না, আমার ভালো লাগছে না। তো আমার হাজব্যান্ড বললো যে না খেলে পরে শরীর খারাপ লাগবে, একটু কম করে হলেও খাও। যাই হোক, রাতের বেলা চিকেন, তারপর চিকেন তান্দুরি ছিল, রুটি ছিল, প্লেন রুটি, এসব স্যালেড ট্যালেড খাই রাতের বেলা। খাওয়ার পর রাতে শুয়ে রয়েছি, মধ্যরাতে আমার মাথায় তুই এসে টোকা মারছে, এরকম করে টোকা মারছে মাথার মধ্যে। আমি ভাবলাম আমার হাজব্যান্ড করছে, ডাকছে হয়তো আমাকে, বদমাইশি করছে। হ্যাঁ, তো আমি চোখ খুলিনি, আমি একটা সাইড হয়ে শুয়ে রয়েছি, আমার হাজব্যান্ড এক সাইড হয়ে শুয়ে রয়েছে। মানে যখন শুয়েছি তখন পর্যন্ত দেখেছি আমার হাজব্যান্ড ঘুরে গেছে বলে আমি এক সাইড ঘুরে গেছি। আবার কিছুক্ষণ পর আবার না মাথার মধ্যে এরকম করে টোকা মারছে, দুটো আঙুল দিয়ে কেউ যদি মাথায় জোরে জোরে টোকা মারে ঠিক ওরকম ভাবে মাথায় টোকা মারছে। আমি তখন বললাম, আরে কি করছেন, ঘুমাতে দিন না, শরীরটা ভালো লাগছে না। তো কোনো সারা শব্দ নেই, আমি চোখটা খুলি, কারণ এতগুলো কাল থেকে ঘটে গেছে, আগের দিন থেকে আমার ঘুম ভাঙবে না এটা তো হতে পারে না। আমি না চোখটা খুলে ভাবছি, যদি আমার হাজব্যান্ড এরকম করে তাহলে তো সারা শব্দ দেবে। আমি আস্তে করে ওর দিকে এরকম ঘুরলাম। আমি যখন ঘুরলাম দেখলাম না, ও তো আমার দিকে পেছন ফিরে বিন্দাস ঘুমাচ্ছে, তাহলে আমার মাথার মধ্যে টোকাটাকে মারলো। আমি আবার আস্তে করে উঠে না সামনে মুখটা বাড়িয়ে দেখলাম, না, তো সত্যি এরকম করে অঘরে ঘুমাচ্ছে হাঁ করে। আমরা তাহলে কে আমার মাথার মধ্যে টোকা মারছে। তখন আমি আমার এরকম করে ঘুরে মাথার দিকে যে দেয়ালটা রয়েছে ওই দিকে তাকাই। আমি দেখলাম, কি বলবো, কালো কুসকুসে একটা, মানে কি বলবো, মেয়ের অভয়ব, পুরো কালো কুসকুসে দেয়ালের মধ্যে পুরো সেটে রয়েছে, মানুষের মতো কিন্তু শরীর না, পুরো ছায়া, পুরো ডিটো একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে। চুলগুলো এরকম ঝাঁকড়া 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 ঝাঁকড়া, মানে অনেক বড় চুল, খোলা, তার না চোখ নাক মুখ কিছু দেখতে পাচ্ছি না। ঘরে যে লাইটটা জ্বলছে রাতের বেলা নাইট রুম, তাতে আমি দেখলাম দেয়ালটা সাদা, দেয়ালের মধ্যে একটা ছায়া মূর্তি রয়েছে মেয়ের। আমি ওই দেখে আমার হাজবেন্ডকে আমি বলছি, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। আমার হাজবেন্ড তখন ঝটমট করে উঠে বলছে, কি হয়েছে, কি দেখেছো তুমি। আমি তখন বলছি, ওই দেখুন। তখন আমার হাজবেন্ডও কিন্তু ওই ছায়ামূর্তি দেখেছে। আর ওই ছায়ামূর্তি ঘর থেকে না বেরিয়ে গেছে না কিছু, ওই ছায়ামূর্তি ওই দেয়ালের গায়ে আস্তে করে দেয়ালের সাথে পুরো বিলুপ্ত হয়ে গেল। ওই দেখে আমরা সাথে সাথে আবার রিসেপশনে যাই, ওই রাতের বেলা
গিয়ে চিৎকার চেঁচামেচি করে লাস্টে ওরা পাশের রুমটা দেয়। ওই পাশের রুমে থাকি তাও ভয়ে ভয়, কারণ ও দেয়ালের মধ্যেই ঢুকে গেছে, ওই দেয়ালেও চলে যেতে পারে, তখন মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছে। যাই হোক, তারপর কিছুই হয়নি। আমরা পরের দিন সকালবেলায় মালপত্র নিয়ে পুরো সোজা ওখান থেকে নেমে আসি দার্জিলিংয়ে। মানে আমরা দার্জিলিংয়েই ছিলাম কিন্তু অন্য সাইডে, ঠিক আছে। ওখান থেকে পুরো প্রপার দার্জিলিং যে মার্কেট আছে ওখানে এসে একটা হোটেল নিয়ে আরো 2 দিন থাকি, থেকে বাড়ি আসি। ভাবতে পারছো? কারণ যদি আমরা ওখান থেকে চলে আসি তাহলে বাড়ির লোক চিন্তা করবে যে কি ব্যাপার, 5 দিন বলে গেল, 2 দিনে ব্যাক করে চলে আসলো, একটা 2 বাড়ির মধ্যে একটা অন্যরকম জিনিস মাথায় আসতে পারে। তার জন্য ওখান থেকে আমরা দার্জিলিং মার্কেটে একদম লোকালিটি ওখানে থাকি, তারপর রিটার্ন আমরা ব্যাক করি শ্যাওড়াফুলি। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো ঘটনা কেমন লাগলো বলো। প্রথম ঘটনাটা যে বললাম দিদি ভাইয়ের বৌমার, জিন যাকে ধরে রেখেছিল, সেই বৌমার গায়ের যে ক্ষত বিখ্যাত, তার ফটো আমি চেয়েছিলাম। দিদি ভাই আমাকে বললেন যে আমি ফটো অবশ্যই ফুটেজ আমি শেয়ার করতাম, কিন্তু ওনার ছেলে বলল যে না মা, এটা আমাদের মানে যতই হোক বউ তো পারিবারিক ব্যাপার, মুখ না দেখালেও তবুও আমি চাই না দিতে, তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আমি তোমাদের জন্য এগুলো করি, আমি চাই যারা দিতে ইচ্ছুক থাকে অবশ্যই দেয়, যারা দিতে চায় না তাদের তো কিছু করার নেই, জোর আমার। আজকে আসবো, যেতে যেতে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, যেরকমভাবে ঘটনা পাঠাচ্ছ পাঠাও। আর সবাইকে বলবো সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে আমাকে ফোন করবে। তারপর ফোন করলে হয়তো আমি ফোন রিসিভ করতে পারবো না, কারণ আমি দেখেছি অনেকেই দুপুরবেলাটা ফোন করো তোমরা, অনেকে সন্ধেবেলা ফোন করো। সন্ধেবেলাটা আমার ভিডিও টাইম, দুপুরবেলায় একটু রেস্ট নিই, ঠিক আছে। তো শুটিংয়ে গেলে তো কোনো ব্যাপারই নেই, সারাদিনই ব্যস্ত। তো তার জন্য বলি সকাল 8টা থেকে 11টা, বেলা 11টার মধ্যে তোমরা ফোন করার চেষ্টা করো। আশা করি বোঝাতে পারলাম। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। কালকে দারুণ একটা ঘটনা আছে মাছ ধরাকে কেন্দ্র করে। আমাদের ভাই আগেও একটি ঘটনা পাঠিয়েছিল, সেই ভাই ঘটনা পাঠিয়েছে, ভাইয়ের নাম হচ্ছে হীরা রায়। ভাইয়ের ঘটনা নিয়ে আসছি, উফ জোরদার ঘটনা। সবাই তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা।